নমস্কার, স্বাগত সিটিভিএনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। প্রত্যেকদিন করোনার কি আপডেট রয়েছে বা করোনা নিয়ে আপনাদের যাবতীয় প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাই আমরা। চেষ্টা করি আপনাদের আতঙ্কে না রেখে সতর্ক রাখার, কারণ প্রত্যেক মুহূর্তে আমাদের এই একটাই বাণী, আতঙ্কিত হওয়া মানে এই করোনার থেকে বা করোনার ট্রিটমেন্ট থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে যাওয়া। তাই সতর্ক থাকুন, নিজে সতর্ক থাকুন, আপনাদের আশেপাশে যারা রয়েছে প্রত্যেককে সতর্ক রাখুন এবং ভালো থাকার চেষ্টা করুন। কারণ করোনা আমরা এই মুহূর্তে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, আর কয়েক মাস আগেও কিন্তু এর ভয়াবহতা মারাত্মক ছিল। নিঃসন্দেহে আক্রান্তের সংখ্যা বাড়ছে, 24 ঘন্টায় অনেকটাই বেড়ে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে করোনার প্রকোপ কিন্তু অনেকটাই কম। কারণ আমাদের শরীরে আপনা আপনি অ্যান্টিবডি তৈরি হয়েছে, বাজারে প্রচুর পরিমাণ ওষুধ এসেছে, প্রতিষেধক প্রায় শেষের মুহূর্তে, প্রতিষেধক নিয়েও বেশ কিছু আপডেট রয়েছে। তার সঙ্গে কোভ্যাক্সিন, তারই বা আপডেট কি? নিঃসন্দেহে একটা ভালো খবর রয়েছে, আপনাদের জানাবো অবশ্যই। তবে এই সমস্ত বিষয়ে আলোচনা যিনি করবেন এবং আপনাদের নিঃসন্দেহে মনে বল যিনি দেবেন, তার সঙ্গে আগে একটু পরিচয়টি সেরে নিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন, না আজকে কোনো প্রযুক্তি না, একদম স্টুডিওতে বসে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর উচ্ছল কুমার ভদ্র, প্রাক্তন প্রিন্সিপাল, ক্যালকাটা মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা আগের দিন কথা বলতে বলতে অনেক কিছু বিষয়গুলি সামনে এসেছিল, কিন্তু এই মুহূর্তের যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো প্রতিষেধক নিয়ে আপডেট কি রয়েছে, জানবো আপনার থেকে। প্রতিষেধক অর্থাৎ ভ্যাকসিন আসছে। এর আগের প্রোগ্রামে আমি বলেছি যে ভ্যাকসিন বেশ কয়েকটাই পাবেন আপনারা সামনের কয়েক মাসের মধ্যে। তবে আমাদের নিজস্ব ভ্যাকসিন, যেটাকে কোভ্যাক্সিন বলা হয়, যেটা আমাদের ভারতের নিজস্ব ভ্যাকসিন, সেটাও কিন্তু খুব চলে আসছে খুবই তাড়াতাড়ি। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী গত 15ই অগস্ট এটা সম্বন্ধে একটা ঘোষণাও করেছেন। এটা কিন্তু রিসার্চের একদম শেষ দিকে, এটা প্রযুক্তির একদম শেষ দিকে এটা চলে আসছে। তবে ভ্যাকসিন সম্বন্ধে একটা কথা বলি। একটু আগে ম্যাডাম বললেন এবং এই চ্যানেলে আমরা আগেও বলেছি যে আমরা কিন্তু প্যানিক ছড়ানোর জন্য এখানে নেই, আমরা কিন্তু প্যানিকটাকে কমাবো। এবং একটু আগে উনিও বললেন, আমি ওনার সঙ্গে একমত, আমি এই চ্যানেলের এই বক্তব্যের সঙ্গে একমত যে আজ থেকে 1 মাস আগে যেরকম প্যানিক ছিল সেটা কিন্তু আজকে নেই। আমরা জানি প্রচুর পরিমাণে ইনফেকশান ছড়াচ্ছে, ইনফেকশান হচ্ছে, রোজই ইনফেকশানের রেকর্ড হচ্ছে। ইট ডাজন্ট মিন এনিথিং। ইনফেকশান হবে, একটা ভাইরাস, সংক্রমণশীল ভাইরাস, সেটা ছড়াবেই, কিন্তু মৃত্যুর হার কমছে, অসুস্থতার হার কমছে, আপনারা লক্ষ্য করে দেখবেন। আর দ্বিতীয় সেরো সার্ভে অফ দিল্লিতে একটা দ্বিতীয় সেরো সার্ভে করা হয়েছিল, সেটাতে আমরা দেখেছি একটা অদ্ভুত জিনিস দেখেছি। এটা আমরা এপিডেমিওলজিস্টরা আমরা কিন্তু জানি, সেটা হচ্ছে এই, প্রতি একটা নোন কেসের পেছনে 37টা করে আননোন পার্সন ইনফেক্টেড রয়েছে। এর মানে কি? তার মানে আপনি হিসেব মতো যে কটা সংক্রমণ দেখছেন, অন্তত পক্ষে অ্যাটলিস্ট দিল্লিতে তার 37 গুণ লোক ইনফেক্টেড, কিন্তু আপনি সেটা জানেন না, আপনি সেটা বোঝেন না, এমন কিছু না। তার মানে তারা সবাই ভালো হয়ে যাচ্ছে। আমার এই সিটিভিএন চ্যানেলে বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি, তারাও মাইল্ড ইনফেকশন হয়েছে, তারাও অতটা ভালো বুঝতে পারেননি, তারাও কিছুদিনের মধ্যে ভালো হয়ে গিয়ে দিব্যি সাধারণ আছেন। এই যে প্যানিক ছড়াবো না। সুতরাং আপনারা একটা জিনিস জানবেন, প্যানিকের কিছু নেই, 1 নম্বর। 2 নম্বর, এটা আমি আগেও বলেছি, করোনা ভাইরাস অসুখের চিকিৎসা অ্যাভেইলেবল। আপনারা ICMR এর ওয়েবসাইট খুলে দেখবেন, তাতে কিন্তু চিকিৎসার নির্ঘণ্ট দেয়া আছে। হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে চিকিৎসা, আর আমরা জানি আইভারমেকটিন দিয়ে চিকিৎসা দেয়া আছে, চিকিৎসা করা যায়, চিকিৎসা অ্যাভেইলেবল। তাহলে আপনি ভয় পাবেন কেন? কিসের প্যানিক? কিচ্ছু প্যানিক নেই। আর ভ্যাকসিন একটা এলে তো এমনিতে সুবিধেই হয়, কিন্তু ভ্যাকসিনগুলোর সম্বন্ধে ব্যাপারটা কি জানেন তো? ভ্যাকসিন ডেভেলপ করার জন্য, ভ্যাকসিনের লং টার্ম এফেক্ট মাপার জন্য বেশ কয়েকটা বছর লাগে। সেই কয়েক বছর সময় কিন্তু কোনো ভ্যাকসিনের ক্ষেত্রেই আমরা দিতে পারছি না। আপনারা রাশিয়ান ভ্যাকসিনই বলুন, যেটা খুব হুড়মুড় করে বাজারে এসে গেছে। আপনারা অক্সফোর্ড ভ্যাকসিনের কথা বলুন, যেটা খুব নাম করেছে, সেটা নাকি খুব ভালো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেটার কোনো লং টার্ম স্টাডিজ নেই। ইসরায়েল থেকে ভ্যাকসিন হচ্ছে, চীন দেশ একটা ভ্যাকসিন তাদের সৈন্যদের মধ্যে অলরেডি চালু করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশেরও কোভ্যাক্সিন আসছে। আমার বক্তব্য হচ্ছে এগুলোর সবগুলোই আসলে যদি ভ্যাকসিনের জন্য ওয়েটই করতে হয়, ডোন্ট গো ফর এনিথিং এলস। আমার নিজের দেশের ভ্যাকসিনের জন্য আর একটুখানি অপেক্ষা করুন, এতদিন ধরে তো অপেক্ষা করেছেন।
অপেক্ষা করাটা মোটেই মারাত্মক নয়, এটা জানবেন। এই অসুখে মানুষের মৃত্যুর হার হু হু করে কমছে, চিকিৎসা অ্যাভেলেবল, মানুষের মধ্যে জানা যাচ্ছে, প্যানিক করছে না মানুষ, এরকম ব্যাপার। সুতরাং একটু অপেক্ষা করুন না। কোভ্যাক্সিন, আমাদের নিজস্ব ভ্যাকসিন এলো বলে, এসে যাবে আর কয়েকটা সপ্তাহ, সেই ভ্যাকসিনই আমরা নেব। প্রোটেকশন যা দেওয়ার হয় সেই ভ্যাকসিনই আপনাকে দেবে। সেটা ভারত সরকারের নিজস্ব ভ্যাকসিন, সেটাতে আপনার অনেক সুবিধে হবে, দামের দিক থেকে, অ্যাভেলেবিলিটির দিক থেকে, সব কিছুর দিক থেকেই নিরিখে এটা সুবিধে হবে। আমরা আসুন কোভ্যাক্সিন অর্থাৎ ভারত সরকারের নিজস্ব ভ্যাকসিনের জন্য ওয়েট করি। ম্যাডাম, একদম, অর্থাৎ কোভ্যাক্সিন নিয়ে যখন ডাক্তারবাবু বলেই দিলেন, আপনাদের প্রথমেই বললাম যে কোভ্যাক্সিন নিয়ে একটা ভালো খবর রয়েছে। তা হলো প্রথম পর্যায়ে ট্রায়াল ইতিমধ্যেই শেষ, এবং সেই ট্রায়াল বলছে যে এই প্রতিষেধক প্রয়োগে শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকম বিরূপ ক্রিয়া পাওয়া যায়নি। অর্থাৎ এই ট্রায়াল বা এই প্রতিষেধক যদি পরবর্তী সময়ে, অর্থাৎ আরও একটি কি দুটি হয়তো ট্রায়াল বর্তমান রয়েছে, দ্বিতীয় ট্রায়ালও শুরু হতে চলেছে, এবং এই ট্রায়াল যদি সাকসেসফুল হয় তাহলে হয়তো আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই হয়তো আমাদের প্রত্যেকের হাতে এসে পৌঁছাবে এই যে প্রতিষেধক নিয়ে আমরা, অর্থাৎ এই প্রতিষেধকের অপেক্ষায় বসে রয়েছি, কোভ্যাক্সিন এই প্রতিষেধক। অর্থাৎ নিঃসন্দেহে আমাদের কাছে একটা ভালো খবর। এবং এখনও পর্যন্ত যেসব স্বেচ্ছাসেবকের উপর এই প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে তারা প্রত্যেকে ভালো আছেন, তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছেন এবং করোনার যে প্রভাব তা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, এমনটাই কিন্তু প্রথম ট্রায়ালে উঠেছে। আমরা আশা করব যে দ্বিতীয় ট্রায়ালের পর বা যা যা ধরনের ওদের প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়া শেষে যেন কোভ্যাক্সিন খুব তাড়াতাড়ি আমাদের হাতে এসে পৌঁছায় এবং নিঃসন্দেহে আমরা লাভবান হব। তো আমি একটা বিষয় আপনাকে একটু জানতে চাইবো, যে কোভ্যাক্সিন নিয়ে চর্চা করছি বা আমরা কথা বলছি, এই কোভ্যাক্সিন মোটামুটি আমাদের হাতে এসে পৌঁছাতে আর মোটামুটি কতদিন সময় লাগতে পারে? আর তার সঙ্গে সঙ্গে যদি আমাদের মধ্যে একটা কথা রয়েছে বা বিজ্ঞানীদের মধ্যেও একটা কথা শোনা গিয়েছে যে প্রথম যখন কোনো প্রতিষেধক হাতে এসে পৌঁছাবে সেই মুহূর্তেই সেই প্রতিষেধক দেওয়া হবে যারা প্রচণ্ডভাবে জরুরি তাদের, সেই দিকটা একটুখানি জানবো। আপনি জেনে রাখুন, আমার ধারণা এই রিসার্চ যতটা এগিয়েছে, সেটা যতদূর আমাদের কাছে খবর আছে, সেটা হচ্ছে 2021-এ ঢুকবার আগেই কিন্তু এই ভ্যাকসিন আপনার কাছে এসে যাচ্ছে। এখন আমি অগাস্টে বসে আছি, সেপ্টেম্বরে বসে, মাঝখানে অক্টোবর আর নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসের মধ্যে তো বটেই আপনি পেয়ে যাবেন। আর কয়েক সপ্তাহ ওয়েট করুন। উই শুড অল ওয়েট ফর কোভ্যাক্সিন, আওয়ার ওন ভ্যাকসিন। যদি ভ্যাকসিনের জন্য ওয়েট করতে আমরা তার জন্য করব। আর দ্বিতীয় আরেকটা কথা আপনি বললেন যে জরুরি যাতে জরুরি কারা পাবে। এখন বুঝতেই পাচ্ছেন এই ভ্যাকসিনগুলো কোটি কোটি ডোজ, আমাদের ভারতবর্ষে তো প্রচুর, আমাদের জনগণ প্রচুর, আমরা 135 কোটি একটা পপুলেশন আমাদের দেশে, হিউজ পপুলেশন। সবাইকে হুট করে একদিনের মধ্যে ভ্যাকসিন দিয়ে দেওয়া সম্ভব নয়। আপনি একটা বিয়ে বাড়ির কথা চিন্তা করুন না, ব্যাচে ব্যাচে তো মানুষদের বসানো হয়, যত মানুষ নিমন্ত্রিত হয় 450 লোক, 450 লোককে তো একটা ব্যাচে বসিয়ে খাইয়ে দেওয়া যায় না একসঙ্গে। আর যদি 450 লোককে আপনি বসানো, তাদের সবাইকে কি একসঙ্গে পাতের মধ্যে একটা আইটেম দিয়ে দেওয়া যায়? একদিক থেকে শুরু করে আস্তে 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 আপনি লাস্টে গিয়ে পড়েন। ভেবে দেখুন, সেই জন্য একটা অগ্রাধিকারের প্রশ্ন আসছে। যারা প্রত্যন্ত এই কোভিড পরিস্থিতিতে কাজ করছেন তাদের আমাকে অগ্রাধিকার দিতে হবে। স্বাস্থ্যকর্মী, যেসব ডাক্তাররা প্রত্যন্ত কোভিড রোগীর সামনে গিয়ে তার গায়ে হাত দিয়ে চিকিৎসা করছেন তারা, তারপরে দেশের বরিষ্ঠ নাগরিকরা যারা, তাদের রিস্ক আছে, এরা, যেমন ধরুন যারা 60 বছরের বেশি বা 65 বছরের বেশি, সেটারও ঠিক করবে। অলরেডি আমাদের দেশে এরকম একটা ম্যাপিং শুরু হয়ে গেছে, কোন অঞ্চলে কত এরকম রিস্কফুল পপুলেশন আছে, এরকম বরিষ্ঠ নাগরিক কজন আছেন, তাদের কি কি কোমরবিডিটিস, কি কি অসুখ আছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ম্যাপিং শুরু হয়ে গেছে। আস্তে আস্তে আপনাদের কাছেও লোক চলে আসবে, আপনাদের বাড়িতে বাড়িতে লোক চলে আসবে। এই যে ম্যাপিংটা, এটা করে একটা আন্দাজ নিয়ে নিচ্ছে যে আমার প্রাথমিকভাবে প্রথম ব্যাচে আমি কজনকে বসাবো, ন্যাচারালি যার একবার ইনফেকশনটা হয়ে গেছে বলে আমরা জানি যে হয়ে গিয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে, তারা কিন্তু অগ্রাধিকারে নেই, থাকার কথাও নয়। কারণ তারা তো অলরেডি ইনফেকশনটা হয়ে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে, প্রতিরোধ তৈরি হয়ে তারা বাড়িতে চলে গেছে, তারা অগ্রাধিকারের মধ্যে থাকতে পারে না, তারা পরে নেবেন। আমরা তো এখনো জানি না এই ভ্যাকসিনটা আপনাকে কত বছর প্রোটেকশন দেবে।
আপনি একটা সাধারণ ফ্লু ভ্যাকসিনের কথা ধরুন না, ফ্লু ভ্যাকসিন কিন্তু প্রত্যেক ফি বছর আপনাকে দিতে হয়। যারা বরিষ্ঠ মানুষ আছেন ফ্লু ভ্যাকসিন বছরে বছরে নেন। আমি জানি না এই করোনার ভ্যাকসিন আপনাকে বছরে বছরে নিতে হবে কিনা, কেন এত বছর ধরে তো টেস্ট করার সুযোগ কোনো ভ্যাকসিনেরই হয়নি। সুতরাং আর ম্যাডাম যেটা বললেন অ্যান্টিবডি তৈরি হয়েছে, অ্যান্টিবডি তৈরি হওয়াটা একটা, দেখুন আমি তো ডাক্তার হিসেবে এখানে বসে আছি, আমি আপনাদের যেটা বলতে পারি, আপনাকে যদি একটা পিঁপড়ে কামড়ায় এখন, ওই পিঁপড়ে কামড়ানোতে যেটুকু বিষ আপনার শরীরে ঢুকলো তার জন্যও অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি সব ক্ষেত্রেই তৈরি হবে, সেটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে ওই ভ্যাকসিন আপনার শরীরে একটা ইমিউনোলজিক্যাল মেমোরি, একটা স্মৃতি, আপনার শরীরের ইমিউনিটির কোষগুলো, প্রতিরক্ষার কোষগুলো একটা ইমিউনিটি অর্থাৎ প্রতিরক্ষার একটা স্মৃতি দিয়ে দিল। সেই স্মৃতি দেওয়ার ফলে এই ভাইরাসটা যদি ভবিষ্যতে কোনো দিন আপনার শরীরে এসে বাসা বাঁধবার চেষ্টা করে, ওই স্মৃতিশক্তির বলে সে সঙ্গে সঙ্গে সে প্রতিরোধ ক্ষমতাগুলো উৎপন্ন করবে, সেই অ্যান্টিবডিগুলো নিজের থেকে তৈরি করে সেই ভাইরাসটাকে রুখে দেবে। দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ এন ইমিউনিটি এগেনস্ট এ ভাইরাস অর ব্যাকটেরিয়া অর হোয়াট এভার। আপনি চিন্তা করুন, আপনি ছোটোবেলায় ট্রিপল অ্যান্টিজেন নিয়েছেন, আপনার বাচ্চাদের দেওয়া করিয়েছেন, আপনি বিসিজি নিয়েছেন, আপনি মিজলসের ভ্যাকসিন নিয়েছেন, আর তো নেননি, কারণ আপনি জানেন এই যে টিটেনাস নিয়েছেন, সেই টিটেনাস নেয়ার ফলে শরীর যে ভ্যাকসিনটা পেল তাতে একটা ইমিউনোলজিক্যাল মেমোরি তৈরি হয়েছে আপনার শরীরে, অর্থাৎ সেই মেমোরি সারা জীবন আপনাকে প্রোটেকশন দেবে। শরীর কিন্তু সেই মেমোরিটাকে, ছাঁচটাকে, সেই স্মৃতিটাকে রেখে দিয়েছে। শরীরের এই প্রতিরোধ শক্তি উৎপন্নকারী কোষগুলো সেই স্মৃতিটাকে ধরে রেখেছে। সঙ্গে সঙ্গে ভবিষ্যতে যখন টিটেনাসের কোনো জীবাণু আপনার শরীরে এসে ঢুকবার চেষ্টা করবে, ওই স্মৃতি শক্তি থেকে কিন্তু সঙ্গে সঙ্গে সে হু হু করে সৈন্যদল তৈরি করে ছেড়ে দেবে বাজারে, আপনার শরীরে অ্যান্টিবডি ছেড়ে দেবে বাজারে। সে কিন্তু আপনাকে ওই অসুস্থতাটা হতে দেবে না। ইউ মে বি ইনফেক্টেড কিন্তু ইউ উইল হ্যাভ নো ডিজিজ। এইটা আমি বলতে চাই, এইটা হচ্ছে লং টার্ম মেমোরি। সেই লং টার্ম বিষয়টা কিন্তু আমরা কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। সুতরাং কোভ্যাক্সিন নেবেন, এই বছরই চলে আসছে, কোভ্যাক্সিনের জন্য ওয়েট করুন। ইমিউনোলজিক্যাল মেমোরি থাকবে কিনা জানি না, পরবর্তীকালে সেটা বোঝা যাবে। একেবারেই আমরা এর পরবর্তী ডাক্তারবাবু একটু আলোচনায় আসবো নিঃসন্দেহে, যে করোনার যদি দ্বিতীয় পর্যায়ে ব্যাক করে, অর্থাৎ একজনের করোনা হয়েছে, সুস্থ হয়ে যাওয়ার পর আবার যদি করোনা ব্যাক করে, তাহলে কি সেটা সাংঘাতিক বা বিপজ্জনক হতে পারে? আসবো সেই বিষয়ে, তবে তার আগে একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি, বাঁকুড়া থেকে নির্ভীক বলছি, নির্ভীক চৌধুরী। তো আমার স্যারের কাছে একটা আমার প্রশ্ন, যে ভ্যাকসিন নিয়ে তো অনেক কথা উঠছে, অনেক মিথ কাজ করছে। আমার স্যারের কাছে যে প্রশ্নটা, যে যারা এখন হার্ডকোর কোমরবিডির মধ্যে বিলং করছে, তাদের জন্য ভ্যাকসিন কতটা কার্যকরী, বা তারা কি সেফলি এটা নিতে পারবে, বা তাদের কথা চিন্তা ভাবনা করে কি ভ্যাকসিন বানানো হচ্ছে? আর আরেকটা, হ্যাঁ ম্যাডাম, আরেকটা প্রশ্ন হচ্ছে, যারা ইমিউনো সাপ্রেসিভের মধ্যে রয়েছে, বিভিন্ন পেশেন্টকে তো ইমিউনো সাপ্রেসিভের মধ্যে রাখতে হয়, তো তাদের ক্ষেত্রে এই ইনফেক্টিভিটিটা বা তাদের ক্ষেত্রে ভ্যাকসিনটা কতটা কার্যকরী হবে, সেটাই আমার স্যারের কাছে প্রশ্ন। আচ্ছা, শুনতে থাকুন আপনি ডাক্তারবাবু। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন করেছেন। অর্থাৎ আপনি কিন্তু পড়াশুনো করছেন, এটা আমি চাই সবাই মিলে একটু পড়াশুনো করুক, একটু বুঝুক থ্রেটটাকে, যে ভয়টা আসছে সে ভয়টার সম্বন্ধে একটু জানি আমরা। আসুন না, খুব ভালো লাগলো দাদা আপনার প্রশ্ন শুনে। আপনি প্রশ্ন করেছেন যাদের মধ্যে কোমরবিডিটি রয়েছে, অর্থাৎ অন্যান্য অসুখগুলো রয়েছে, তারা ভ্যাকসিন দিলে কতটা উপকৃত হবে। আর দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন, যারা ইমিউনো সাপ্রেসিভ ওষুধ খাচ্ছে, অর্থাৎ ধরুন ক্যান্সার হয়েছে, তার জন্য কিছু ওষুধ খাচ্ছে যেটা ইমিউনো সাপ্রেসিভ কাজ করে, তাদের মধ্যে কতটা ক্রিয়া করবে। কোমরবিডিটির ক্ষেত্রে বলি, তাদেরকে তো ভ্যাকসিন দেওয়ার একটা প্রকল্প, তাদেরকে তো অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার একটা প্রকল্প সরকারের রয়েইছে। একটু আগে আমরা ম্যাডাম যখন প্রশ্ন করলেন কাদের কাদের অগ্রাধিকার দেয়া হবে, সেই সময় কিন্তু আমি বললাম যাদের মধ্যে অগ্রাধিকার দেয়া হবে এই কোমরবিডিটিওয়ালা বয়স্ক ব্যক্তিরা কিন্তু তাদের মধ্যে একজন। আর দ্বিতীয় কথা হচ্ছে ইমিউনো সাপ্রেসিভ, এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন। ইমিউনো সাপ্রেসিভ, এখন ভ্যাকসিন কাজ করে কি, ইমিউনিটিটাকে বাড়ায় বা ইমিউনিটিটাকে তৈরি করে, ইমিউনিটি একটা ছাঁচ বা স্মৃতিশক্তি শরীরকে দেয়। এখন সেই ইমিউনিটিটাকেই যদি সাপ্রেস, অর্থাৎ তাকে দাবিয়ে রাখার জন্য যদি আমি ওষুধ খাই, কিছুটা তো ইন্টারফেয়ার করবেই। আমরা কিন্তু জানি না এখনো, কিন্তু ইন্টারফেয়ার করে দাদা। তবে ভ্যাকসিন নিলে কোনো ক্ষতি হবে না তাদের, যদি লাভ হয় বরং লাভই হবে, ক্ষতি তাদের হবে না। ভ্যাকসিন তো নেওয়াই উচিত, যেটাতে ক্ষতি হবে না, লাভ হওয়ার সম্ভাবনা আছে, কেন নেবেন না আপনি? তাই তো
এখানেই একদম, থাকবে একদম, ব্যাপারটা। একদম অবশ্যই। আমাদের আরো একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলছি ইমিউনিটি বাড়ানোর জন্য কি কি হ্যাঁ। পথগুলো আছে একটু বলবেন আপনি? আমি পুনা থেকে নারায়ণ চক্রবর্তী কথা বলছি, আচ্ছা, পুনা আচ্ছা। লোনাওয়ালা থেকে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই আলোচনা হবে। ডাক্তারবাবু আর শুনতে পেলেন তো? এখনো কি আমাদের এই ইন্ডিয়ায় আচ্ছা। ভ্যাকসিন কি বেরিয়েছে? আচ্ছা ঠিক আছে, আমরা এই ভ্যাকসিনের বিষয়ে কথা বলছি দাদা। নিঃসন্দেহে আপনি অবশ্যই চোখ রাখুন, আমরা আরো বিস্তারিত আলোচনা করব। উনি জিজ্ঞেস করছেন যে ইমিউনিটি বাড়ানোর জন্য কি খাওয়া উচিত, কি কি বা উপায় আছে? হ্যাঁ ইমিউনিটি বাড়ানোর জন্য কি দরকার। এটাও খুব ভালো প্রশ্ন অনেকের মধ্যে আছে, তবে আমরা মাঝে মাঝে এই নিয়ে আলোচনা করি। আপনি সিএন চ্যানেলটা দেখতে থাকুন, আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন। এই প্রশ্ন ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা কি করব। ইমিউনিটি কিন্তু এমন একটা ফ্রিভোলাস বা এমন একটা সাধারণ ব্যাপার নয় যে আপনি কিছু একটা খেলে এটা বাড়বে, কিছু না খেলে এটা কমবে, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি আপনার শরীরকে ব্যতিব্যস্ত না করে আপনি যদি স্বাস্থ্যসম্মতভাবে আপনি চলেন, স্বাস্থ্যসম্মত খাবার খান, স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা মেনটেইন করেন, আপনার কিন্তু একটা স্বাস্থ্যসম্মত ইমিউনিটি থাকবেই থাকবে। আপনি জানবেন আপনার এই শরীরটা দাদা 180 মিলিয়ন ইয়ার্সের বিবর্তনে তৈরি, এত হাজার হাজার লক্ষ লক্ষ বছরের বিবর্তনে তৈরি আপনার এই শরীর। এটা কিন্তু সবচেয়ে নিখুঁত মেশিনকেও হার মানায়। আপনি ভাবতে পারবেন না এটা আপনাকে কিভাবে প্রোটেকশন দেবে। সুতরাং এর ইমিউনিটি আপনি কিছু একটা খেয়ে দিয়ে বাড়িয়ে ফেলবেন কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক মাসের মধ্যে, তা নয়। সুষম খাদ্য, সুষম জীবনযাত্রা, সুষম শৈলী সম্পন্ন ভাবধারা ইত্যাদি আপনি মেনটেন করুন সুন্দর করে। কেমন? একটা উদাহরণ দিচ্ছি, স্মোকিং কিন্তু কোনো ভালো কাজ করে না। অনেক স্টাডি আছে যাতে স্মোকিংয়ে খুব খারাপ হয়, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন চারিদিকে সবাই স্মোকিং করে বেড়াচ্ছে। একটা সিগারেট স্মোক করলে গরম হাওয়ার সঙ্গে 300 মিলিয়ন পার্টিকেলস, কেমিক্যাল সাবস্টেন্সের শরীরে প্রতি পাফের সঙ্গে ঢুকছে। সেই কেমিক্যাল সাবস্টেন্সগুলো এক একটা পাফে গিয়ে, শরীরে গিয়ে, আপনার রক্তে মিশে গিয়ে আপনার ফুসফুসের কোষগুলোকে কিন্তু কোনো ভালো কাজ করে না দাদা, অথচ আমরা করে চলেছি। কেন করব এটা? এইটাই আমি বলছি, একটা সুস্থ জীবনযাত্রা মেনটেন করুন না, সরকার শরীরকে অনাবশ্যক বিরক্ত করবেন না, এইটাই বলছি আমি। তারপরে অ্যালকোহল, আমরা নিয়ম করে একটা অ্যালকোহল খাই যেন জীবনযাত্রা একটা প্রেস্টিজের অঙ্গ হিসাবে হয়ে দাঁড়িয়েছে, আর সেটাতে একটু মাতাল হয়ে গেলে ভালো লাগে ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু শরীরকে কোনো ভালো কাজ করে না। এখন বলবেন আপনি তো একটা গোঁড়া মানুষের মতো কথা বলছেন, সাধারণ জীবনযাত্রার অঙ্গ হয়ে গেছে এগুলো, কিন্তু অঙ্গ হওয়া মানেই যে সেগুলো সবসময় ভালো তা নয়। আমরা পশ্চিমী সভ্যতায় এত কিছু নিয়েছি, তাদের ভালো জিনিসগুলোও নিয়ে আসুন না কেন, নিয়মানুবর্তিতা, মানুষে মানুষে সহযোগিতা, এগুলো নিই না কেন, ওদের ওই জিনিসগুলো কেন নেব? রাত 1:30 অবধি নাচা, সিগারেট খাওয়া, ড্রিঙ্ক করা, ড্রাগস নেয়া, এগুলো কেন হবে? ঠিকমতো থাকুন। আর হ্যাঁ, কিছু কিছু খাবার আছে যেগুলো খাওয়া দরকার আছে। এই কোভিড-19 আবহে আমরা জানি যে ভিটামিন ডি শরীরে যদি সুষম পরিমাণে বর্তমান থাকে, তাহলে ভিটামিন ডি হ্যাজ শোন টু রিডিউস অল কজ মোর্টালিটি। এটা রিসার্চ আছে, খুব ভালো রিসার্চ আছে, যে সমস্ত কারণে মৃত্যুর হার কিন্তু সুষম ভিটামিন ডি লেভেল কমিয়ে দেয়। আপনি সেই সুযোগ নেবেন না কেন? আপনি 10 মিনিট রোদ্দুরে থাকুন না, যদি পারেন খালি গায়ে রোদ্দুরে থাকুন না 10 মিনিট, ভিটামিন ডি পেয়ে যাবেন। ভগবান তো রয়েছে সেই জন্য, ভগবান, আল্লাহ, ঈশ্বর, জিসাস ক্রাইস্ট, যাই বলুন না কেন, এটা তো ফ্রি দিয়ে দিয়েছে, রাখুন না সুন্দর করে। আমরা জানি ভিটামিন সি, সেটাও ন্যাচারালি, আপনি যদি রোজ আধখানা করে লেবু খান, যা ভিটামিন সি পাবেন যথেষ্ট আপনার পক্ষে। এটা গ্রেট ইমিউনিটি প্রমোটিং জিনিস। সমস্ত একটা সুষম ডায়েট পালন করুন না, এইটাই বলছি। মানে সুষম ডায়েটের মধ্যে ইমিউনিটি, সুষম লাইফস্টাইলের মধ্যে ইমিউনিটি আসে। আমার মনে হয় করোনা আমাদের একটা জাগো বলে একটা ওয়েক আপ কল দিয়ে গেল, যে তোমরা যা করছো ঠিক করছো না,
তোমরা পৃথিবীর আবহাওয়া দূষিত করেছো মানুষরা, সেই জন্য করোনা এক ধাক্কায় সবাইকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আপনি দেখুন বাতাস ক্লিয়ার, আপনি দেখুন সি বিচে গিয়ে দেখুন মাছেরা আবার খেলা করছে। শরীর, আপনি মানুষরা এই জলকে যেভাবে দূষিত করেছে, সি বিচগুলোকে যেভাবে দূষিত করেছে, বাতাসকে যেভাবে দূষিত করেছে, কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড ছেড়ে যেভাবে দূষিত করেছে, সেগুলো সব এক ধাক্কায় করোনা আমাদের একটা ওয়েক আপ কল দিয়ে গেল। আসুন না আমরা সেগুলো কমাই। আমরা ফসিল ফুয়েল দিয়ে গাড়ি চালাবো কেন? আমরা তো সারা পৃথিবীতে, আমাদের ভারতবর্ষেও মোদি, আমাদের প্রধানমন্ত্রী মোদি কিছুদিন আগেই সর্ববৃহৎ একটা সোলার প্রকল্পের উদ্বোধন করলেন। এর মধ্যেও এটা একটা রাইট ডাইরেকশনে পদক্ষেপ। আমি যে গাড়িটায় এসেছি আজকে, সে গাড়িটা ডিজেলে বা পেট্রোলে চলে, কিছুদিন পরে তো আমি একটা ইলেকট্রিক ভেহিকেলে চলবো। আর আমরা জানি নতুন রিসার্চ আমাদের এমন গাড়িও দিতে চলেছে যেটা পিওরলি হাইড্রোজেনে চলে। একদমই, অর্থাৎ বোঝা যাচ্ছে নিঃসন্দেহে যে সমস্ত দিক থেকে কিন্তু আপডেট হচ্ছে, তাই নিজেদেরকেও আপডেট করাটা খুব প্রয়োজন। আমরা পরবর্তী আলোচনায় যাব, তবে তার আগে একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি বড়জঙ্গলি থেকে শম্ভু পাল বলছি। বলুন বলুন। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই চাই। হ্যাঁ, বড়জঙ্গলি থেকে শম্ভু পাল বলছি। বলুন বলুন। ডাক্তারবাবু, সবাইকে আমি নমস্কার দিলাম এবং আমি চাই সবাই যেন সুস্থ থাকুক এবং ভালো থাকুক। আপনার প্রশ্নটা বলুন। বলুন। আমার প্রশ্নটা হলো ডাক্তারবাবু, এই করোনার সময় কি সকালবেলা তুলসী পাতাটা খেলে কি কোনো মানুষের বেনিফিট হয়? আর দ্বিতীয় নম্বর আমার প্রশ্নটা হলো নাম্বার টু প্রশ্নটা হলো একটাই ডাক্তারবাবু, যে গরম জলের সাথে ওয়াইন মদ খেলে কি এতে কোনো বেনিফিট হয়? আর এই যে অনেকে ভাপ নিতে বলে, যাদের বুকে শ্বাসকষ্ট আছে, নিউমোনিয়া আছে, তারা কি ভাপটা নিতে পারবে? এইগুলি যদি আপনি একটু ক্লিয়ার করে দেন তাহলে মনে হয় খুব ভালো হয়। আর যাদের প্রেশার আছে তারা নুন জলে যে গার্গিলটা কতবার করা উচিত, আর চাটা খেলে কি লাল চাটা খেলে কি ভালো হবে, এগুলি যদি বলেন তাহলে খুব উপকৃত হবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একেবারেই শুনতে থাকুন আপনি। উনি অনেকগুলো প্রশ্ন থ্রো করেছেন। হ্যাঁ, মোটামুটি, হ্যাঁ, তার মধ্যে তিনটে ঠিকঠাক। হ্যাঁ, একটা হচ্ছে তুলসী পাতা, দ্বিতীয় নম্বর বলেছেন যাদের প্রেশার রয়েছে তারা গার্গেল, নুন জল দিয়ে গার্গেল করাটা কি তাদের পক্ষে ঠিকঠাক বা কতবার করা যায়, আর বলেছেন যে গরম পানীয়ের সঙ্গে কোনো অ্যালকোহল জাতীয় কিছু খেলে কি করোনা রোধ হতে পারে, এই প্রশ্নগুলোরই তুললেন। এই তুলসী, এটা তো ভারতের একটা প্রাচীন আয়ুর্বেদীয় একটা জিনিস, এবং তুলসীর আয়ুর্বেদাচার্যরা বলেন, এই আয়ুর্বেদীয় আয়ুষ মন্ত্রক বলে তুলসীর অনেকগুলো গুণাগুণ আছে। আমার মনে হয় যে তুলসীর গুণাগুণ সম্পর্কে বলার জন্য আমি বোধহয় সঠিক ব্যক্তি নই। কিন্তু যদি আপনি করেন, আপনি যদি আয়ুর্বেদাচার্যদের পরামর্শ মতো করেন, বাড়াবাড়ি না করে, তাহলে সম্ভবত আমার কোনো আপত্তি থাকার কথা নয় আমার দিক থেকে। আর আপনার দ্বিতীয় প্রশ্ন, যে যাদের প্রেশার রয়েছে তাদের নুন জলে গার্গল করা উচিত কিনা বা কতবার করতে পারে এবং কতবার করতে পারে। দেখুন, প্রেশারে তো আমরা বলি নুন কম খাবেন। আপনি নুন জলে গার্গল করলে নুন তো অ্যাবজর্পশন হবেই, কিছু না কিছু শরীরে ঢুকবেই। এটা মনে হয় সঠিক নয়, ঠিক নয়। নুন জলে গার্গল কেন করতে হবে? আপনি সাধারণ জলে গার্গল করুন। গার্গল যদি করতেই হয়, আপনি সাধারণ জলে গার্গল, সাধারণ উষ্ণ জলে গার্গল করুন না, অসুবিধা নেই কোনো। নুন জলের যে এই পরিস্থিতিতে যে হিউজ রকমের বেশি একটা যে সুবিধে, তা কিন্তু নয়। আচ্ছা, তার সঙ্গে উনি আরেকটা প্রশ্নও করেছেন যে গরম জলে অ্যালকোহল মিশিয়ে খেলে করোনা রোধ হয় কিনা। না, ওরকম কোনো নলেজ আমাদের নেই। সুতরাং অ্যালকোহল খাবার ওজোর হিসেবে, অ্যালকোহল খাবার একটা ইনডিউসমেন্ট হিসেবে আমাদের এই বক্তব্যে, এই অনুষ্ঠানকে আমরা ব্যবহার করতে পারবো না একেবারেই। আমাদের পরবর্তী আরেকটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব ফোনটি। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি বাঁকুড়া থেকে বলছিলাম। আচ্ছা, বলুন। বাঁকুড়া থেকে বিশ্বজিৎ পরামানিক। আমার স্যার নমস্কার। একদম, আপনি বলুন। আপনার কাছে একটাই আমার প্রশ্ন, যে না, আমার তিনটে স্যারের কাছে প্রশ্ন আছে। আচ্ছা, বলুন। একটা হচ্ছে যে আমরা পৃথিবীতে কি সেরকম কোনো মাস্ক আবিষ্কার হয়েছে যেটাতে আমরা করোনা প্রতিরোধ করতে পারবো, সেটা। আর একটা হচ্ছে মার্কেট থেকে আমরা যে ভেজিটেবলস নিয়ে আসছি বা জিনিস কিনে নিয়ে আসছি, কিভাবে আমরা সেটাকে মানে স্যানিটাইজ, কতটা কি যুক্তিযুক্ত যেভাবে বলছে সবাই, সেটা নিয়ে। আর একটি লাস্ট প্রশ্ন, যে আমরা দেখছি যে ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী, আমাদের কলকাতারই মানুষ, এখন বর্তমানে মনে হয় মুম্বাই এসব জায়গাতে আছি।
তো উনি কয়েকটা জিনিস বলেছেন যে করোনা ভাইরাস বলে অনেকদিন ধরে উনি চালিয়েছেন, সেরকম কোনো ব্যাপার নয়, ওটা এতটা এফেক্টেড নয়। হ্যাঁ, উনি বিনা মেডিসিনে করোনা ভাইরাস এখনো 15,000 মানুষকে সারিয়ে ফেলেছেন। শুধুমাত্র ডিআইপি ডায়েট বলে একটা আমরা রয়েছে প্রশ্নটা ডায়েট, বিষয়টা যদি সেটার একটু মধ্যে আসি। হ্যাঁ মানে উনি যে বলছেন যে করোনা ভাইরাস বলে কিছু নয় সেরকম, আপনারা ডাক্তারবাবুকেও বলছি ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী নিয়ে একটু দেখতে। দেখুন, আমরা বোধহয় সরাসরি করোনার আলোচনায় যাই, এটাই বোধহয় এই মুহূর্তে ঠিকঠাক হবে। ডাক্তারবাবু, আমি একটুখানি বিষয়টা জানবো আপনার কাছে। মাস্ক বলেছেন, একদম, একদম, ভেজিটেবল মাস্ক, বলেছেন। ডক্টর বিশ্বরূপ রায় সম্বন্ধে একটা কি কথা বললেন, বিশ্বরূপ বাবু কি দিয়ে ভালো করেছেন জানি না। আমরা বোধহয় ভেজিটেবল এবং তার সঙ্গে সঙ্গে মাস্কের বিষয়টা। প্রথমে উনি যেটা বলেছেন মাস্ক, এমন কোনো মাস্ক আছে কিনা যেটা করোনা ভাইরাসকে প্রতিরোধ করে। দাদা, ভাইরাস সম্বন্ধে একটা ফ্যাক্ট আপনাকে বলছি। ভাইরাস এত ছোট, একটা পিনের ডগাতে কিন্তু 200টা ভাইরাসের জায়গা হয়। একটা পিনের ডগা, বুঝতে পারছেন? যে পিন আপনাকে ফোটালে রক্ত বেরোবে, আপনি একটা ফুল ফোটানোর মতো ব্যথা পাবেন। সেই পিনের ডগায় যতটুকু জায়গা আছে তার মধ্যে 200টা ভাইরাস ধরতে পারে। আপনি বুঝতে পারছেন কত ছোট? মাইক্রোস্কোপে ভাইরাসকে দেখা যায় না, সেটা দেখতে গেলে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে। সুতরাং অত ছোট ভাইরাসকে আটকানোর জন্য যে মাস্ক ব্যবহার করা হবে, সেই মাস্ক পরে কিন্তু আপনি হাঁটাচলা, শ্বাস নেওয়া কিন্তু ভালোভাবে করতে পারবেন না। সুতরাং ভাইরাস প্রতিরোধকারী মাস্কের কথা ছেড়ে দিন। যেটা করা হয়, যেটা মাস্ক আপনি করবেন, নিশ্চয়ই করবেন, সেটা হচ্ছে সাধারণ যে অ্যাভেলেবল F52 মাস্কগুলো মানে M95, এগুলো তো সমস্ত প্রফেশনালরা ব্যবহার করবে। সাধারণ যেসব মাস্ক বাজারে ব্যবহার করতে বলা হয়, সার্জিক্যাল মাস্ক বলুন, যাই বলুন, সার্জিক্যাল মাস্ক কিনতে পাওয়া যায়। এগুলো ব্যবহার করলে যেটা হয় সেটা হচ্ছে এই ভাইরাসটা তো ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। ড্রপলেট মানে আপনি যখন হাঁচেন, আপনার যদি মানে আমার যদি করোনা ভাইরাস সংক্রমণ থাকে এবং আমি যদি হাঁচি দিই বা কাশি দিই, তাহলে যে জলকণাগুলো বেরোলো তার কেন্দ্রস্থলে ভাইরাসটা থাকে। ভাইরাসটা তার চারপাশে জলকণা থাকে, নিয়ে সেটা খুব বড় হয়। সেই জিনিসটা কিন্তু আটকে দেবে আপনার ওই 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক, যতটাই পারে আটকে দেবে, অনেকটাই আটকে দেবে। এটাতে সংক্রমণ অনেকটাই রোধ পাবে। এইটাই হচ্ছে ব্যাপার। তারপরে আরেকটা জিনিস বলা হয়, এই যে ভাইরাসটা বেরিয়ে মাস্ক যদি না পরা থাকে, তাহলে ভাইরাসটা বেরিয়ে একটুখানি ঘুরে বেড়াবে, পড়ে যাওয়ার আগে সেটা পড়ে যাবে আপনার ওই 6 ফুট দূরত্বের মাঝামাঝি জায়গার মধ্যে পড়ে যাবে। সেই জন্য 6 ফুট দূরত্বের কথা বলা হয়। আর বলা হয় যেখানে যেখানে পড়লো সেই জায়গাগুলোকে সুন্দর করে স্যানিটাইজ করে দাও। আপনার হাত যেখানে লাগলো সেই জন্য হাতটাকে স্যানিটাইজ করে দাও এই কনুই অবধি, এটা বলা হয়। থার্ড হচ্ছে গিয়ে, এখন জানা গেছে যে এই যে কিছুটা গিয়ে বাতাসে, গরমে, হিটে এবং বাতাসের শুষ্কতায় সেই ভাইরাসের চারপাশে যে জলকণাটা থাকে, জলকণাটা আস্তে আস্তে ছোট হয়ে গিয়ে ভাইরাসটা কাছাকাছি চলে যায় এবং ভাইরাসের এই কণাটা ছোট হয়ে যায়, ড্রপলেটটা ছোট হয়ে সেটা কিন্তু ওই 6 ফুটের চেয়েও দূরে চলে যেতে পারে। বিশেষ করে একটা বদ্ধ জায়গায় যেখানে এসি চলছে ইত্যাদি জায়গাতে চলে যেতে পারে। সেইটাকে বলে এয়ারবোর্ন ট্রান্সমিশন। আপনি সাধারণ মানুষ হিসাবে আপনি একটা 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো আপনি পরবেন। তাই বলে আমি যেটা দেখি বাড়ির মহিলারা যখন বাইরে বেরোন, তার একটা শাড়ি দিয়ে ঢেকে বেরোচ্ছেন বা নাকে এরকম করে বেরোচ্ছেন, এটা কিন্তু করোনা কিন্তু একটা গন্ধ নয়, একটা দুর্গন্ধ নয় যে এরকম করে নাকে শাড়ি দিয়ে বেরোবে, এটা ঠিক নয়। এটা সুন্দর সুন্দর করে একটা 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক পরুন না। F52 বা M95 এসবের চিন্তা করার দরকার নেই। এটা হচ্ছে আপনার মাস্ক সম্বন্ধে ব্যাপার গেল। দ্বিতীয় প্রশ্ন যেটা মাস্ক নিয়ে আমরা দেখতে পেয়েছি অনেক সময় কানে ঝোলে মাস্ক বা থুতনিকে কভার করছে, এইগুলো বোধহয় মাস্ক পরার নিয়ম নয় কোনোভাবে। এটা তো মানে সে মনকে চোখ ঠাউরাচ্ছে। একটা মাস্ক পরেছি অথচ সে মাস্ক তার থুতনির তলায় ঝুলছে, সে কথাবার্তা বলছে, তো সেই মাস্ক পরা আর না পরার মধ্যে কি তফাৎ? আপনারা চ্যানেলে বহু এরকম ছবি দেখি, বহুবার আমি ভাবতে পারছি না সারা দেশে আপনার এই চ্যানেলে সবাই দেখে যে বাঁকুড়া থেকে প্রশ্ন আসছে, শিলিগুড়ি থেকে প্রশ্ন আসছে ইত্যাদি। আর দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে ভেজিটেবল সংক্রান্ত, ভেজিটেবল প্রশ্নটা আমরা যাব অবশ্যই, তবে তার আগে আরো একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, কেউ কি আছেন? হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যালো, আমার তো ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন একটু বললে ভালো হয়। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। বলুন।
দমদম ক্যান্টনমেন্ট বলুন বলছি। বলুন, হ্যাঁ প্রশ্ন বলুন। হ্যালো, হ্যালো, প্রশ্নটা এটা বলুন। হলে কতদিনের মধ্যে ফুল কিওর হয়ে যাওয়া যাবে? আচ্ছা। আর খাওয়ার মেনুটা কি হবে? মেনু, আচ্ছা মানে অর্থাৎ করোনা হলে পরে আপনি কবে ফুল কিওর হবেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনি দেখতে থাকুন, প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে যাবেন। ডাক্তার, একটু ভেজিটেবলটা নিয়ে যাই, তারপর আমরা এই উত্তরে আসবো। ভেজিটেবল যেটা বলা হয় যে ভেজিটেবলের মধ্যে আপনি ধরুন ভেজিটেবলের সামনে দাঁড়িয়ে আছেন, অন্য কেউ এসে দাঁড়িয়েছিল, সে হেঁচেছিল, কেসেছিল, কথা বলেছিল, তার কিছু অংশ ওই ড্রপলেট ভেজিটেবলটায় পড়ে থাকতে পারে। অথবা বিক্রেতা নিজে যদি করোনায় ইনফেক্টেড হয়ে থাকে, সবসময় যে তার মধ্যে সিমটম থাকবে তা নয়, বা অল্প সিমটম আছে সে জানে না, বা জানলেও সে কেয়ার করছে না, তার থেকে পড়তে পারে। এটা আমি মেনে নিলাম, এর সম্ভাবনা খুবই ক্ষুদ্র, কিন্তু এটা উড়িয়ে দেওয়া যায় না। যেটা বলা হয়, যেটা করা হয়, যেটা আমি আমার বাড়িতে করে থাকি, ভেজিটেবল এনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1/1000 সলিউশনে, অর্থাৎ একটা বেসিনের জলে একটা ক্রিস্টাল ঢেলে দিলে বা 2-4টে ক্রিস্টাল ঢেলে দিলে একটা লাইট পিঙ্ক কালারের একটা সলিউশন হয়, লাইট পিঙ্ক কালারের একটা সলিউশন হয়। সেটার মধ্যে যদি আপনি মিনিট 3 ওই ভেজিটেবলগুলো চুবিয়ে রেখে দেন, কিচ্ছু হবে না, ভালো হয়ে যাবে। সেগুলো ঠিকঠাক করে একদম স্টেরিলাইজড হয়ে যাবে, তারপর তুলে রাখুন, তারপর ভালো করে যে সাধারণ জল দিয়ে ধুয়ে তুলে রেখে দিন। এই হচ্ছে ব্যাপার। কাটা ফল এগুলো কিন্তু করবেন না, যেমন ফলটাকে কেটে আপনি এটা করলেন, আপনি সেটা করবেন না। আপনি টমেটো কাটলেন, আলু কাটলেন, কেটে আলুকে তো এসব করাই যাবে না। আলুর ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে আপনি আলু কিনে এনেছেন, আপনি 2 দিন আলুটাকে রেখে দিন না, 3য় দিনে ব্যবহার করুন, যেটা আমি করি। 2 দিন রেখে দিলে আলু কিচ্ছু হবে না। তাই বলে আলুকে আপনি সারাদিন রোদ্দুরে রেখে দিলেন ছাদে, ওই আলু নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু করব না আমরা। পেঁয়াজ 2 দিন রেখে দিন দাদা, কিচ্ছু হবে না। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ভেজিটেবল সংক্রান্ত প্রশ্ন। একদম। আচ্ছা, উনি যে প্রশ্নটি করলেন তা হলো যে করোনা আক্রান্ত যদি কেউ হয়, তাহলে তার সুস্থ হতে মোটামুটি কতদিন সময় লাগতে পারে? আপনার যেদিন থেকে সিমটম দেখা গেল, যে দিন থেকে সিমটম প্রথম দেখা গেল, আমরা জানি তার থেকে 10 দিন পরে করোনা আপনার দেহে আর বেঁচে থাকবে না। আপনার কথা আলাদা, আপনি ছেড়ে দিন, আপনার মধ্যে সেই করোনা ওই যে অবধি বেঁচে আছে, মানে ওই 10 দিন অবধি আপনি করোনাটাকে ছড়াতে পারবেন, ছড়ালে পরে আরেকজন ইনফেক্টেড হতে পারবে। তারপর থেকে কিন্তু আপনি হাঁচলে কাশলে করোনা ছড়াবে না। এখন আপনি কতদিন পরে ভালো হয়ে যাবেন? বেশিরভাগ মানুষই ওই 10-12 দিনের মধ্যে ভালো হয়ে যায়। বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যায়। আর তাছাড়া সুচিকিৎসা তো অ্যাভেইলেবল, বারবার বলেছি আমি আপনাদের এই চ্যানেলে। ICMR এর ওয়েবসাইটে গিয়ে দেখবেন চিকিৎসা দেয়া আছে। হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে চিকিৎসা করা হয়। IDBG হাসপাতালে, আমাদের পূর্ব ভারতের যে একমাত্র ইনফেকশাস ডিজিজের হসপিটাল IDNBG হসপিটাল, সেখানে কিন্তু হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে করোনা ভাইরাসের চিকিৎসা করা হয়। সেখানে কিন্তু ওই যে হাইড্রোক্সিক্লোরোকুইন দেখুন আপনার স্ক্রিনে দেখানো হচ্ছে, হাইড্রোক্সিক্লোরোকুইন চিকিৎসা করা হয়। আইভারমেকটিন আমরা জেনে গেছি, ব্রাজিলে আমরা স্টাডি করে জেনেছি, বাংলাদেশে স্টাডি করে জেনেছি, অনেক জায়গাতে স্টাডি করে জেনেছি আইভারমেকটিন অত্যন্ত কার্যকরী একটা ওষুধ। এটা দিয়ে IDNBG হাসপাতালে চিকিৎসা করা হয়। সুতরাং চিকিৎসা তো অ্যাভেলেবল, কোনো চিন্তার কিছু কারণ নেই। 10 দিন পরে আপনি আর ছড়াতে পারবেন না, আর তার মধ্যেই আপনি সাধারণত ভালো হয়ে যাবেন, এইটা আমরা বলি। তবে দেখুন, যারা অনেক ব্যাপারেই অনাচার করে, শরীরটাকে ঠিক রাখলো না, তারা অনেক কোমরবিডিটি আছে, একটা খুব প্রচণ্ড স্থূলকায় ব্যক্তি, শরীর স্বাস্থ্য সম্বন্ধে সে উদাসীন এবং সে প্রথম থেকে অবহেলা করলো, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রেই এই জিনিসটা আস্তে আস্তে এমন হয়ে যায়, তখন মারাত্মক হয়। কারণ করোনা তো কিছু না কিছু ড্যামেজ তো করেই। খুব কম সংখ্যক তাদের মধ্যে সেই ড্যামেজটাকে সামলে উঠতে মেডিকেল সায়েন্সেসের প্রচুর পরিশ্রম করতে হয়, শেষ পর্যন্ত তাকে ভেন্টিলেটারে পর্যন্ত দিতে হতে পারে। সেটা খুব কম প্রপোর্শন অফ পিপল, খুব কম সংখ্যক মানুষ। সেটা বেশিরভাগ লোকই ওই 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু ভালো হয়ে যায়, বেশিরভাগ মানুষ। এই হচ্ছে আমাদের অভিজ্ঞতা। একদম। আচ্ছা, আমরা যে বিষয়টা একেবারে আলোচনা করছিলাম বা আলোচনা করা শুরু করছিলাম, সেটা হলো কেউ যদি করোনা আক্রান্ত হন, তার কি দ্বিতীয় পর্যায়ে আবার, মানে সে সুস্থ হয়ে যাওয়ার পর আবার কি তার করোনা আক্রান্ত হতে পারেন তিনি? আর যদি তিনি করোনা আক্রান্ত হনও, সেটা কি বিপজ্জনক? দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আমি
বলে বোঝাতে পারবো না এই প্রশ্নটা কত ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। মানে সত্যি আপনারা অনেক কিছু দেখেন, জানেন, বোঝেন, আপনারা এইসব কোশ্চেন করেন। দিস আর ভেরি গুড কোয়েশ্চেন। দেখুন, প্রথম কথা হচ্ছে একটা করোনার ব্যাপারে দুটো জিনিস আছে। একটা হচ্ছে লং হলার্স। লং হলার মানে হচ্ছে করোনা হলে পরে একটা দীর্ঘায়িত সিমটোম্যাটোলজি তার চলতে থাকে বেশ কয়েক সপ্তাহ, বেশ কয়েক মাস। আমি বলেছি 10 দিন পরে কিন্তু করোনা আর এফেক্টিভ থাকে না আপনার মধ্যে, কিন্তু আপনার এই সিমটোম্যাটোলজি কিন্তু চলতে পারে। ফর এক্সাম্পল ধরুন আপনার গন্ধ চলে গেল, আপনার স্বাদ চলে গেল, এটা সাধারণত 7 দিনের মধ্যে ঠিকই হয়ে যায়, কিন্তু আমরা দেখেছি ওটা 3 মাসও থেকে যেতে পারে। আমরা দেখেছি কাশি, বিশেষ করে যাদের ফ্যামিলিতে একটা সিওপিডির হিস্ট্রি আছে, একটা অ্যাজমার হিস্ট্রি আছে, বা তার নিজের একটা অ্যাজমার হিস্ট্রি ছিল, তাদের কাশি কিন্তু বাড়াবাড়ি বা অল্প বিস্তর বেশ কয়েক মাস ধরে ঘুষঘুষে কাশি একটা মেনটেন করতে পারে। মাঝে মাঝে জ্বর আসা, মাঝে মাঝে দুর্বলতা, মাঝে মাঝে তার কেমন কেমন লাগছে ইত্যাদি, এদেরকে বলে লং হলার। এদের থেকে কিন্তু অন্যের মধ্যে শরীরে অন্যের মধ্যে ভাইরাস ছড়াবে না, কিন্তু তারা নিজেরা এরকম অসুস্থ বোধ করে। কিছুটা অবশ্য তার ভয়ও আছে, তার চিন্তাও আছে, আরে আমার তো করোনা হয়েছিল, বোধহয় আমি এখনো সুস্থ হইনি, এরকম একটা ব্যাপার আছে। ভয়ের কিছু নেই দাদা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন। দিস নট এ বিগ প্রবলেম। এইটা হচ্ছে লং হলার। আরেকটা জিনিস আছে, এই যে রিইনফেকশনের প্রশ্নটা করলেন, দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। অনেকেই এটা প্রশ্ন করে। ইভেন ফ্যাক্ট রিইনফেকশনের কয়েকটা কেস আমরা প্রথম যেটা রিপোর্টেড হয়েছে, হংকংয়ে একটা রিইনফেকশন রিপোর্টেড হয়েছে, অর্থাৎ তার ইনফেকশন হয়েছিল, ডকুমেন্টেড, টেস্ট করে তার ইনফেকশন প্রমাণ করা হয়েছিল, তারপরে তার চিকিৎসা হলো, তারপরে সে ভালো হয়ে গেল, টেস্টের মাধ্যমে সে যে ভালো হলো সেটাও প্রমাণিত হলো। তারপর কয়েক সপ্তাহ পরে আবার তার ওই রিইনফেকশন। যেটা বলতে পারি, 1 নম্বর, এই রিইনফেকশন ইজ ভেরি আনকমন বাট নট ইম্পসিবল। ভেরি আনকমন। চিন্তা করুন, কথাটা বলা হচ্ছে রিইনফেকশন, ডিজিজ কিন্তু বলা হয় না। অর্থাৎ আপনার শরীরে করোনা ভাইরাস এসেছিল, এসে আপনি চিকিৎসা করেছেন বা আপনার নিজের ইমিউনিটির ফলে আপনি ভালো হয়ে গেছেন, কয়েক সপ্তাহ বাদে বা মাসখানেক বাদে আপনার আবার করোনা ভাইরাস চলে এলো শরীরে, আপনার মধ্যে কিন্তু তখন ইমিউনিটিটা রয়ে গেছে। পুরোটাই হোক, পার্শিয়ালি হোক, আপনি ইমিউন। সুতরাং কতগুলো হতে পারে। 1 নম্বর হচ্ছে কি, এই ইনফেকশনটা আপনার মধ্যে এলো, টেস্ট করলে পজিটিভিটি পাবো, কিন্তু আপনার কিন্তু কোনো সিমটম হবে না, কিচ্ছু হবে না, আপনার ভালো থাকবেন। কিছুদিন পরে টেস্ট করলে দেখা গেলো আবার নেগেটিভ হয়ে যাবে, কারণ আপনার শরীর ওই স্মৃতিশক্তি থেকে অ্যান্টিবডিগুলো বার করে ওগুলোকে আবার মেরে দিল, যে স্মৃতিশক্তির কথা আমরা প্রথম দিকেই বলেছি। আর দ্বিতীয় একটা হতে পারে যে আপনার ইনফেকশনটা হলো, যখন প্রথমবার হয়েছিল তখন যে ইমিউনিটিটা তৈরি হয়েছিল সেটা হয়তো 100% হতে পারেনি, হওয়ার সুযোগ পায়নি কোনো একটা কারণে। হয়তো আপনার ম্লেচ্ছাচারের জন্য, আপনি খুব অ্যালকোহল বা খুব স্থূলকায়, বা আপনি হয়তো শরীর নিয়ে বহু অত্যাচার অনাচার করেছেন, অথবা যে কোনো কারণেই হোক 100% হলো না। সেই জন্য আপনার হয়তো দ্বিতীয়বার যখন হলো অল্প একটু সিমটম হলো। সিভিয়ার অসুখ কিন্তু আমরা হতে দেখিনি দাদা, দেখিনি আমরা। এবং আমার ব্যক্তিগত মত, প্রথম কথা হচ্ছে রিইনফেকশন ইজ ভেরি আনকমন, দ্বিতীয় কথা হচ্ছে সিভিয়ার ডিজিজ বা এমনকি মডারেট ডিজিজও ইজ ভেরি ভেরি আনকমন অ্যান্ড ভেরি ভেরি আনলাইকলি, আমি বলবো একদমই ইম্পসিবল। এই হচ্ছে রিইনফেকশন সম্বন্ধে আমাদের অভিমত। একেবারেই। আমাদের আরও একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার, আমি নিউবারাসি থেকে দীপ্তি দে বলছি। বলুন। আমার প্রশ্ন হলো, আমার হাজবেন্ডের প্রেশার, সুগার দুটোই আছে, আচ্ছা, আর আমার থাইরয়েড আছে। এখন সকালবেলা খালি পেটে যে কাঁচা নিম পাতা, 4-5টা নিম পাতা বা কাঁচা হলুদ খেলে কি কোনো অসুবিধা? আমার হাজবেন্ডেরও কোনো অসুবিধা হবে না, আমার কোনো অসুবিধা হবে? আর সেকেন্ড হলো গরম জলে লেবু দিয়ে, গরম জলে লেবু দিয়ে খেলে সেটার কি ইফেক্ট আছে, আমি সেটা একটু জানতে চাই। আচ্ছা ডাক্তারবাবু। আপনার হাজবেন্ডের সুগার আছে, প্রেশার আছে? আমার হাজবেন্ড প্রেশার আছে, সুগার আছে। আর আপনার আছে থাইরয়েড? আমার থাইরয়েড। হ্যাঁ, এগুলো হচ্ছে কোমরবিডিটি। আপনারা এগুলো যদি কন্ট্রোলে রাখেন, আপনারা এগুলো যদি সুন্দর করে কন্ট্রোল করেন, তাহলে কিন্তু রিস্ক অনেক কম। আপনাদের ওজনগুলো ঠিকঠাক রাখুন, এই অসুখগুলো কন্ট্রোলে রাখুন, তাহলে কিন্তু অসুখ তো মানুষ ম্যাডাম, আজকালকার দিনে এই ধরনের অসুখ অনেকেরই থাকে। কন্ট্রোলে রাখুন, ভয় পাবেন না। এটা হচ্ছে 1 নম্বর কথা। একদম। আর দ্বিতীয় যেটা বললেন, নুন জলে গরম জল দিয়ে লেবু, হ্যাঁ,
লেবু তো একটু আগে আমরা আলোচনা করেছি, ইটস এ গুড সোর্স অফ ভিটামিন সি ভিটামিন সি অ্যালং উইথ আদার ভিটামিনস। ভিটামিন সির খুব ভালো সোর্স হচ্ছে লেবু। ওটাকে গরম জল দিয়ে খাওয়ার দরকার কি? আপনি এমনি হাফ লেবু রোজ ডাল দিয়ে সুন্দর করে মেখে খান না, গরম জল দিয়ে আপনি কী জন্য খাবেন? এটা তো স্বাভাবিক নয়। আচ্ছা, আমরা বেশ কিছু আলোচনা করলাম, বেশ কিছু ফোন নিলাম। এবার একটা বিষয়ে আমি একটুখানি আসবো, কারণ নানা জায়গা থেকে আমাদের শুধুমাত্র এই সময় না, একদম প্রথম দিন থেকে খবর আসছে যে যারা কোভিড আক্রান্ত হচ্ছে তারা নিজের অসুখ নিয়ে জানা বেশি ভয়ে রয়েছেন বা আতঙ্কে রয়েছেন, তার থেকে অনেক বেশি আতঙ্কে রয়েছেন তাদের পাড়া প্রতিবেশীরা বা তার সঙ্গে যারা রয়েছেন তারা তার সঙ্গে কীরকম বিহেভ করবে। কারণ এই বিষয়গুলি বারবারই উঠে এসেছে নানা খবরের মাধ্যমে। আমরা প্রত্যেক মুহূর্তে দেখিয়েছি যে যিনি কোভিড আক্রান্ত, যিনি ট্রিটমেন্ট সেরে বাড়িতে ফিরছেন বা যিনি কোনো কারণে আক্রান্ত হচ্ছেন, তার সঙ্গে পাড়া প্রতিবেশীদের নির্মম আচরণ কেন, কি কারণ, বা মানে এই বিষয়টা আমরা একটু আলোচনা করব। তবে তার আগে আরও একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, কেউ কি আছেন? হ্যাঁ বলুন বলুন। মনিরুল মন্ডল বলছি, উত্তর 24 পরগনা থেকে। বলুন। বলছি একজন করোনা ব্যক্তি, ঠিক আছে, কিন্তু অবশেষে সে মারা গেল, কিন্তু তার মারা যাওয়ার পরে কি তার দেহে করোনা ভাইরাস থাকতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না না, একটি। আচ্ছা, আপনি শুনতে থাকুন। দেখুন, এটা খারাপ প্রশ্ন করেননি, এটা অনেকেরই জানার দরকার আছে। আমিও বলতে পেরে খুব খুশি হচ্ছি। সেটা হচ্ছে এই, দেখুন একটু আগে বলা হলো যে করোনা ভাইরাস, আমার যদি করোনা ভাইরাস ইনফেকশন থাকে, তাহলে আমি যদি হাঁচি দেই, আমি যদি কাশি দেই, সেই করোনা ভাইরাস গিয়ে সামনে টেবিলে, চেয়ারে ইত্যাদি জায়গায় পড়ে। ওই সব জিনিসগুলোতে যার মধ্যে করোনা ভাইরাস রয়েছে তাদেরকে ফোমাইট বলে। যেমন ধরুন আপনার এই টেবিলটায়, আমার এই টেবিলটায় করোনা ভাইরাস পড়লো, টেবিল তো আর কেশে বা হেঁচে আর আরেকজনকে করোনা ভাইরাস দিতে পারবে না। একটা মৃতদেহ কিন্তু একটা ইনার্ট সাবস্টেন্স, ইনার্ট, তার কিন্তু ক্রিয়া নেই কোনো, সে ওই ফোমাইটের মতো ব্যবহার করতে পারে। তার মধ্যে করোনা ভাইরাস থাকতে পারে, কিন্তু যেহেতু মৃতদেহ হাঁচি দেবে না, কাশবে না, কথা বলবে না, হইচই করবে না, সুতরাং সেটার মধ্যে ওই টু দ্যাট এক্সটেন্ট করোনা ভাইরাস থাকতে পারে, আর কিছু না। ব্যাপারটা হচ্ছে গিয়ে মৃতদেহ নিয়ে এত জিনিস হয়েছে, এটা হচ্ছে না জানার জন্য হচ্ছে আপনাদের, যে করোনা ভাইরাস ছুলেই হয়ে গেল। আর ছুঁচ্ছেন তো অনেক কিছু, সেই জন্যই তো বারবার হাত ধুতে বলা হয়। আপনি বাজারে গিয়ে যেসব শাকসবজি আপনি দেখে বা পছন্দ করছেন, দোকানে গিয়ে আপনি শাড়ি কিনবেন, শাড়িগুলো ঘেটে ঘুটে পছন্দ করছেন, তাদের মধ্যে করোনা ভাইরাস নেই কী করে জানবেন? সেই জন্য বলা হয় সবসময় সুন্দর করে হাত ধোন, সাবান দিয়ে হাত ধোন, কোনোই অবধি হাত ধোন। সুতরাং এই মৃতদেহ নিয়েও বলি আমরা, মৃতদেহ নিয়ে ওই ধরনের অত আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। মৃতদেহ থেকে আপনি ওই একটা টেবিল চেয়ারে করোনা ভাইরাস থাকলে যতটা ইনফেকশন পেতে পারেন ঠিক ততটাই পাবেন। আর মৃতদেহ থেকে কিছুক্ষণ ধরে কিছু রস টস বেরোতে পারে, তার মধ্যে করোনা ভাইরাস থাকতে পারে। সেই জন্য একটা সাধারণ সুরক্ষা বজায় রেখে মৃতদেহকে হ্যান্ডলিং করলেই হয়। এটা হচ্ছে মানে দেখুন, আমি একজন ডাক্তার, একজন ইনফর্মড ডাক্তার আর টেকনোক্র্যাট, মানে সাধারণ মানুষের চেয়ে একটুখানি বেশি জ্ঞান তো ডাক্তারদের জেনারেলি থাকে, পড়াশুনো করে তারা। এই হিসেবে বলতে পারি, মৃতদেহকে পিপি দিয়ে ঢেকে, তার মুখ টুক সমস্ত কিছু ঢেকে লুকিয়ে তাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়া, এইসব করার কোনো অর্থ হয় না। এগুলো খুব অমানবিক, এগুলো আমরা জানি। আপনাদের অনেক খবরের কাগজে দেখেছি, অনেক প্রোগ্রামে দেখেছি, রোগীর জানলই না তার বাবা মরে গেল, তাকে দূর থেকে নিয়ে যাওয়া হচ্ছে, আর তার মধ্যে ট্যাগটা দেখে তারা বুঝতে পারলো আরে এই মৃতদেহটা আমাদের বাবার। এইরকম হচ্ছে ব্যাপার। এগুলো অর্থহীন, আমার আলোচনা শুনলেই বুঝতে পারেন এগুলো অর্থহীন। এই হচ্ছে ব্যাপার একেবারেই। আরও একটি ফোন রয়েছে বোধহয়, একটু নিয়ে নেব। কেউ কি রয়েছেন? হ্যালো, কেউ কি রয়েছেন? না, ফোন কেটে গেছে। দেখতে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করছিলাম, যে কোভিড আক্রান্ত তিনি আক্রান্ত হয়ে যতটা না ভয় পাচ্ছেন, তার থেকে অনেক বেশি ভয় পাচ্ছেন যারা পাড়া প্রতিবেশী রয়েছেন তাদের থেকে। কারণ তার সঙ্গে তাদের আচরণটা একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তাকে অচ্ছুত হিসাবে ট্রিট করা হচ্ছে। তো আমরা কি সত্যি শিক্ষিত সমাজের, যেখানে আমরা দাবি করছি যে আমরা শিক্ষিত সমাজ, সেই শিক্ষিত সমাজের বুকে দাঁড়িয়ে কি আমাদের সত্যি এটা কাম্য? আসবো এই বিষয়টা একটু, নিঃসন্দেহে এই বিষয়টা আসবো, তবে তার আগে একটু ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি
45 days to 50 days তো আগে করোনা ভাইরাস এফেক্টেড হয়েছিলাম। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। 45 days আগে করোনা ভাইরাসে এফেক্টেড হয়েছিলাম। এখন একটু বেরোলে গ্রসারি বা কোনো একটা জিনিস কিনতে বেরোলে বাইরে বেরোলেই দেখি বুকটা একটু হালকা চিনচিন করে, কিন্তু বাড়িতে থাকলে সেই অবস্থায় করে না। আর 35 to 40 days পর্যন্ত বডিতে উইকনেস খুব ছিল, এখন একটুখানি বেটার, কিন্তু এই চিনচিন ভাবটা বাইরে বেরোলেই হয়। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন? কলকাতার যাদবপুর থেকে প্রদীপ পাল। আচ্ছা, ডাক্তার কোনো প্রশ্ন রয়েছে? করোনার পরে আপনার দেহে, আপনার শরীরে একটু চিনচিন করে, সেটা কি বুকে? হ্যালো, হ্যাঁ। কোথায় চিনচিন করে, বুকে না? বুকে একটু। শুনুন, ব্যাপারটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি তো আপনাকে দেখিনি, চিকিৎসক হিসাবে দেখিনি বা কোনোভাবেই দেখিনি আপনাকে। আমার যেটা মনে হয়, এই ধরনের করোনা আক্রান্ত হওয়ার পরে একটা ভীতি থেকে যায় মানুষের, যেই ভীতিটা আজকে একমাত্র সিএন এই চ্যানেলটা যারা যারা দেখে তাদের মধ্যে আস্তে 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 কমছে, এবং এই চ্যানেলের ভিউয়ারশিপ এত বেশি, এটা খুব সহায়তা করছে। যেমন আপনি আজকে দেখছেন, আপনি জেনে রাখুন এটা সম্ভবত ভয়ের থেকে হচ্ছে। তবুও আমার মনে হয় একটা ডাক্তার দেখাতে অসুবিধে কি? প্রচুর ডাক্তার দেখছেন, একটা ডাক্তার দেখবে আপনাকে, একটা ইসিজি করবে, আপনার অন্যান্য অসুখও তো থাকতে পারে। করোনা আছে মানেই যে আপনার অন্যান্য অসুখ থাকবে না তা নয়, তবে সম্ভাবনা কিন্তু খুবই কম। যেমন আপনি বললেন উইকনেস, আমরা উইকনেস বহুদিন থাকতে দেখেছি, বহুদিন। আস্তে আস্তে উইকনেস চলে যায়, সেটাও পার্টলি কিছুটা হচ্ছে একটা কনসার্ন বা ভয় থেকে আসে, আর কিছুটা হচ্ছে করোনার কতগুলো অজ্ঞাত এফেক্ট আছে। কারণ করোনা তো দেখুন নতুন অসুখ, আমাদের এক্সপিরিয়েন্স নেই, কয়েক মাসের এক্সপিরিয়েন্স আমাদের, সুতরাং এখনও জানতে পারিনি। করোনা এখনও চিকিৎসকের বা ছাত্রদের টেক্সট বুকে সেইভাবে আসেনি, অতটা আমরা জানি না, আস্তে আস্তে জানবো। সুতরাং এগুলো নিয়ে এত ভয় পাবেন না। আর আশা করি আপনার কাছে একটা আমার অনুরোধ, আপনাদের মতো মানুষরা এই ভয়টাকে সবাইকে বলে বলে একটু কমান না, একদমই আস্তে আস্তে কমে যাবে, দেখবেন। সেটাই কিন্তু কাম্য, সেটাই উচিত আমাদের করা। আরও একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, কেউ কি আছে? হ্যাঁ বলুন। আমি বলছি অশোকনগর থেকে। আচ্ছা, বলছি সকালবেলায় যে খালি পেটে যে আমরা খামার করে গরম জল দিয়ে কালো জিরে খাচ্ছি, এটা আপনার কথাটি কেটে গেল। গরম জল যে খাচ্ছেন, হ্যালো, হ্যাঁ খাচ্ছি যেটা সকালবেলায়, সেটা কতটা অথেন্টিক? কতটা অথেন্টিক? ওকে ওকে, আচ্ছা। গরম জল দিয়ে কি খাচ্ছে? শুধু গরম জল খাচ্ছেন, বা ওই যেমন একটু আগেও ফোন এসেছিল গরম জল দিয়ে লেবু দিয়ে খাচ্ছেন, এরকম যেটা। আচ্ছা, আপনি শুনতে থাকুন। দেখুন দাদা, সকালবেলা গরম জল খাচ্ছেন এরকম কোনো থেরাপি কিন্তু কোথাও স্বীকৃত নেই। কেমন, আপনাকে এগুলো কারা বলেছে বা কে বলেছে আমি জানি না, কিন্তু আইসিএমআর বা অন্যান্য বড় বড় সংস্থা এইসব কিন্তু বলে না। আপনি গরম জল খাচ্ছেন কেন, এটা যদি কোনো আয়ুর্বেদাচার্য আপনাকে বলে থাকেন, অথেন্টিক আয়ুর্বেদাচার্য, তাহলে আপনি করুন। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো শরীরকে কেন ব্যস্ত রাখবেন। গরম জল অনেকেই খায়, একটুখানি ঈষদুষ্ণ জলে অনেকে একটুখানি লিম্বু পানি খায় সকালবেলা, অন্য কারণে এগুলো। তারপরে একটুখানি মধু দেয় অনেকে, এরকম খায় অনেকে, ঠিক না? সেরকম যদি ব্যাপার হয় আমার কিছু বলার নেই। তবে করোনা সংক্রান্ত বিষয়ে গরম জল এভাবে সকালে খাওয়া, আমার কাছ থেকে এরকম অ্যাডভাইস কিছু নেই। আজকের প্রোগ্রাম থেকেও এই অ্যাডভাইস, এরকম ইমপ্রেশন যেন সৃষ্টি না হয় যে আমরা এই ধরনের কথা বলছি, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা ডাক্তারবাবু, মানে একটু আগেও কথা বলছিলাম যে করোনা আক্রান্ত রোগী যতটা না তার রোগ থেকে ভয় পাচ্ছে, অনেক বেশি তার পাড়া প্রতিবেশীর থেকে একটা ভয় চলে আসছে। মানে আমরা একটা শিক্ষিত সমাজের বুকে দাঁড়িয়ে এইরকম একটা আচরণ কি কোনোভাবে কাম্য ডাক্তারবাবু আমাদের এই সমাজে? এই কথাগুলো যখন আমি শুনি, বিশেষ করে আপনাদের চ্যানেলে যখন এগুলো আমরা দেখি, আমার এত কষ্ট লাগে। আমরা ভাবি যে আমরা কত বছর পেরিয়ে এসে আজকে এরকম ইনহিউম্যান, এরকম অসামাজিক, এরকম অসভ্য কি করে হয়ে গেলাম। আমরা কি ভাবি যে আমরা অন্য গ্রহে থাকি, করোনা আমাদের এফেক্ট করবে না? আমি আপনাদের চ্যানেলে দেখেছি আজকে ডাক্তার, সে করোনার চিকিৎসা করে বাড়িতে ঢুকে তাকে শুনছে যে তাকে বলা হলো যে আপনি এই বাড়ি থেকে চলে যান, বাড়ি ছেড়ে চলে যান, কারণ আপনি করোনার চিকিৎসা করেন, আমরা এরকম লোক এই বাড়িতে রাখবো না, এই পাড়ায় রাখবো না। এইটা কি? এই অসভ্যতাগুলো কেন করছি আমরা? আপনারা সবাই মিলে, যারা যারা এই প্রোগ্রাম দেখছেন, তারা সবাই মিলে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান। একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা কি ধরনের অসভ্যতা?
এগুলোর কোনো মানে হয় না, এগুলো অর্থহীন। আর করোনা এমন কি লজ্জাকর ব্যাপার, একটা ইনফেকশন, সেটা ইটালিতে হাজার হাজার মানুষের, কোটি কোটি মানুষের দেহে, সারা পৃথিবীতে এটা আক্রমণ হয়েছে, তা প্রথম দিকে প্রচুর মানুষ মারা গেছে। এটা আজকে যদি আমাদের এখানে কারোর দেহে হয়, হতেই পারে এটা একটা সংক্রমণ দাদা। আজকে মধ্যযুগে আমরা জানি লেপ্রসি বা কুষ্ঠ সম্পর্কে এরকম ছিল, তখন মানুষ জানতো না অনেক কিছু। কুষ্ঠ রোগীদের গলায় ঘণ্টা বেঁধে রাখতো, যাতে তারা এলে পরে টুং টুং করে ঘণ্টা বাজে এবং সাধারণ মানুষ সরে যেতে পারে এবং বাচ্চারা তাদের দেখে ঢিল মারতে পারে। আমরা কি সেই মধ্যযুগে চলে যাচ্ছি ক্রমশ? এসব কথা বলতে আমার খুব রাগ হয়। আজকে এই প্রশ্নটা করে আমাকে রাগ প্রকাশের সুযোগ আপনারা করে দিলেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। আমরা যদি নিজেদের মানুষ হিসাবে পরিচয় দিতে চাই, তাহলে আমরা পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলব এর বিরুদ্ধে। আমি বারবার বলেছি, প্রতিটি পাড়ায়, প্রতিটি অঞ্চলে, যেমন আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমাদের ভোটের বুথ আছে, ভোটের বুথ করে ভোটের প্রচার আমরা করতে পারি। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় রেসপন্সিবল মানুষরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্লাবের ছেলেরা সবাই মিলে আমরা কেন এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবো না? এটা আমার মাথায় আসে না, আমার কিছুতেই মাথায় আসে না। আমার এত ভালো লাগছে এইগুলো কথাগুলো বলতে, এগুলো বলার দরকার ছিল। আমি জানি আমার পরিচিত এক ব্যক্তির, এক প্রফেসরের করোনা হয়েছিল। সে এক হাউসিংয়ে থাকে, সেই হাউসিংয়ের একটা মাল্টিস্টোরিড বিল্ডিংয়ে থাকে। তাকে কি বলা হলো? 15 দিন তাকে ঘরে থাকতে হবে, ইনকমিউনিকেটও কারোর সঙ্গে, তার ফ্যামিলির কারো যোগাযোগ থাকবে না। ওই 15 দিন ধরে তার বাড়ির সমস্ত জিনিসপত্র, মাছের কাঁটা, খাবারের উচ্ছিষ্ট সমস্ত কিছু একটা প্লাস্টিকে ভরে রেখে দিতে হবে। 15 দিন তার ঘরে রেখে দিতে হবে। কেন দাদা, কি হয়েছে? এই জিনিসটা আপনাদের বাকিদের হবে না কেন? এটা কেন করা হবে? এটা এই ইনহিউম্যান ব্যাপার কেন করা হবে? কেন? তার কি দোষে করোনা হয়েছে? এইটা আমার আপনাদের সবার কাছে এটা প্রশ্ন। আমি জানি এখানে হাজার হাজার লোক এই প্রোগ্রাম দেখেন, আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, যদি আমরা মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই, আসুন না মানুষের মতো আচরণ করি, তাদের হেল্প করি, আসুন না। এইটাই আমার বক্তব্য। একদমই। মান এবং হুঁশ, এই দুটোই বোধহয় বর্তমান আমাদের প্রত্যেক মুহূর্তে, এবং এই সমাজের বুকে বা এই সময়ের বুকে দাঁড়িয়ে এই দুটোকে একটু জাগরণ করাটা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমাদের পরবর্তী একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেব। কে রয়েছেন? হ্যালো, আমার নাম আচ্ছা, আপনার কথাটি একটু কেটে কেটে যাচ্ছে, আপনি যদি আরেকবার একটু বলেন। আমার নাম নন্দিনী ভট্টাচার্য, আমি বাংলাদেশ থেকে কথা বলছি। আচ্ছা, বলুন। সময়ও শেষ হয়ে আসছে, ডাক্তারবাবুর এই যে কথাটা বললেন সেটাতে আমি সম্পূর্ণ সহমত। যে কোনো শারীরিক আমার স্পেসিফিক প্রশ্ন আগে, আমি 50-এর একজন ব্যক্তি, আমার ক্লোজ কন্ট্যাক্টে কিছু করোনা পজিটিভ আসে। আমার মনে হচ্ছে আমি কি কিছু অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাবো, মানে আমার কিছু কোমরবিডিটিও রয়েছে, যেমন ধরুন হাই ব্লাড প্রেশার, একটু থাইরয়েড রয়েছে, একটু খাই অল্প করে, একটু ব্লাড এরও কাজ হবে, তাহলে একটু সেফটিও হতে পারে। আচ্ছা, কথাটা ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছে। ম্যাডাম বললেন যে তার করোনার উপসর্গ হয়েছে, তিনি কি ওষুধ খাবেন কিনা। হ্যাঁ, দেখুন আশেপাশেও করোনা রোগীরা রয়েছেন, বলছেন এরকম। দেখুন, করোনার কতগুলো যে উপসর্গ আছে আপনারা জানেন, যেমন ধরুন এই হঠাৎ স্বাদ, তারপরে স্মেল চলে যাওয়া, ডায়রিয়া, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, এই ধরনের কতগুলো জিনিস আছে, মাথা ব্যথা, সারা গা হাত পা ব্যথা ইত্যাদি, এই ধরনের কতগুলো উপসর্গ আছে, এগুলো কমন উপসর্গ। এখন জ্বর হলেই করোনা, দুঃখের বিষয় এখন যেটা একটা এপিডেমিক চলছে, এপিডেমিক কিন্তু হলে, জ্বর হলে কিন্তু করোনা ধরে নেওয়াটাই স্বাভাবিক হবে। কেমন একটা এপিডেমিক যখন চলছে চারিদিকে, এপিডেমিক কথাটার কিন্তু তাৎপর্য আলাদা, চারপাশে আপনার ওই রোগী, নাহলে এপিডেমিক বলে না এটাকে। সুতরাং জ্বর হলেই ধরে নিতে হবে। আপনি যদি মনে করেন আপনার করোনার উপসর্গ হয়েছে, আপনার যেটা কাজ হবে ম্যাডাম, আমরা সবাই জানি এর চিকিৎসা আছে, ওষুধগুলো কি আছে সেটা ওই আইসিএমআর-এর ওয়েবসাইটে গিয়ে আইসিএমআর-এর ট্রিটমেন্ট প্রোটোকল দেখলেই বুঝতে পারবেন। আমরাও বলি আমাদের আইজি হাসপাতালে হাইড্রোক্সিক্লোরোকুইন, আইভারম্যাকটিন এগুলো দিয়ে চিকিৎসা হয়, কিন্তু আপনার কাজ হবে আপনি কিন্তু নিজে নিজে ওই চিকিৎসাগুলো করে ফেলবেন না, একজন ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে ম্যাডাম। আপনি হয়তো বলবেন আমার পাড়ার ডাক্তাররা চিকিৎসা করছে না, করবেন, আপনি তাদেরকে বলুন, তাদের সঙ্গে কথা বলুন। কেমন চিকিৎসা তো করতেই হবে। আমি যখন ডাক্তার হয়েছি
ডাক্তারের পেশা যখন আমরা বেছে নিয়েছি, একটা সার্টেন রিস্ক তো আমাদের মেনে নিয়ে প্রিভেনশন করে আমাদেরও চিকিৎসা করতে তো হবেই। অবশ্যই। হাইড্রোক্সিক্লোরোকুইন প্রিভেন্টিভ হিসাবেও ব্যবহার করা হয়। ডাক্তার বন্ধুদের অনুরোধ, আপনারা হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রিভেনশন করুন না। আইসিএমআর তো সেটা বলে দিয়েছে করতে, তার শিডিউলও বলে দিয়েছে। ডাক্তারবাবুদেরও হাত জোর করে অনুরোধ, আপনারা চিকিৎসা করুন, এই প্রোটোকল মেনে চিকিৎসা করুন। এই যে এইরকম ম্যাডাম যাদের এসব হয়েছে তাদেরকে একটু হেল্প করে দিন। তারা নিজেরা তো ওষুধ কিনে কিনে খেতে পারেন না, করা উচিতও নয়। অবশ্যই, এই হচ্ছে ব্যাপার। অবশ্যই। আচ্ছা, আরো একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি, সোমা ব্যানার্জি। বলুন। হ্যাঁ, বলছিলাম যে ডাক্তারবাবু, ওই আমার বাড়িতে আমার বয়স্ক দিদা থাকেন, তো ওনার সুগার আছে। তো যেহেতু বয়স্ক, তো ওই জন্য আমরা বাড়িতে মানে ল্যাব অ্যাসিস্ট্যান্টকে ডেকে ইয়ে করানো হয়, টেস্ট করানো হয়। তো সেক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে, মানে ওনাকে যদি বাড়িতে ডেকে টেস্ট করানো হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা খুব সম্পন্ন পরিবারকে জানি, তার 90 বছরের ভদ্রমহিলা, খুব সম্পন্ন পরিবার। পরিবারের নাম বললে আপনিও হয়তো চিনতে পারবেন, কিন্তু সেটা আমরা এই প্রোগ্রামে বলি না। এসব খুব সম্পন্ন প্রোগ্রাম। 90 বছরের ভদ্রমহিলা, বাড়ির বাইরে বেরোন না, খুব সতর্ক। তার করোনা হলো, শেষে দেখা গেল তার করোনা হয়েছে তার ড্রাইভার থেকে। সে ড্রাইভার কিন্তু তার কোনো সিমটম নেই। এরকম বহু মানুষ আছে যাদের করোনা হয়, তাদের সিমটম থাকে না, আপনি তাদের দেখে শুনে বুঝবেন না, তাদের মাধ্যমে করোনা ছড়াতে পারে। সুতরাং আপনার দেখুন, আপনি একটা লোককে ডেকে এনে বাড়িতে ঢুকিয়ে টেস্ট করাচ্ছেন, সাধারণ এটা তো করতেই হবে। সাধারণ এই জন্য স্বাস্থ্যবিধিগুলো যেগুলো বলা হয়, দুজনেই মাস্ক পরবে, সে মাস্ক পরে থাকবে, 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক, আপনি আপনার রুগী মাস্ক পরে থাকবে, আপনি যদি কাছে দাঁড়িয়ে থাকেন মাস্ক পরে থাকবেন, আপনি 6 ফুট দূরে থাকবেন। সে ব্লাড নিতে গেলে হয়তো 6 ফুট দূর থেকে ব্লাড নিতে পারবে না, কিন্তু খুব সাবধানে এসব করতে হবে। ব্লাড নেবে, নিয়ে সে চলে যাবে, বেশিক্ষণ থাকবে না, বেশি সময় নষ্ট করবেন না, বেশি আলোচনা করবেন না। করতে হবে যখন ম্যাডাম, করতেই হবে, বাট উইথ প্রিকশনস। সবসময় মনে রাখবেন প্রিকশনগুলো কি। প্রথম কথা হচ্ছে মাস্ক, দ্বিতীয় কথা হচ্ছে ওয়াশিং অফ হ্যান্ডস, হাত ধোয়া কোনোই অবধি সাবান জল দিয়ে, সবসময় কিন্তু সাবান জল প্রেফার্ড। সাবান জল না থাকলে যেমন বাইরে টাইরে ইত্যাদি, তখন স্যানিটাইজার, আদারওয়াইজ সাবান জল। 6 ফুট দূরত্ব মেনটেন, এই 3টে জিনিস হচ্ছে মাস্ট, এই 3টে জিনিস। একদম একদম, অবশ্যই আমাদের এই সাবধানতাগুলি, এই সতর্কতাগুলি অবশ্যই মেনে চলতে হবে। একেবারে প্রথম দিন থেকে আপনাদের বলা হচ্ছে, এবং অবশ্যই আমরা চেষ্টা করব পরবর্তী সময়েও যাতে প্রত্যেক মুহূর্তের আপনাদের অবগত করা যায় প্রত্যেক জিনিসের থেকে, এবং আপনাদের সাবধান করা যায়। তবে আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হবে। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, এবং সঙ্গে রাখুন সিটিভেনকে।